আমাদের পছন্দের পেছনের অর্থনীতিটা ঠিক কিভাবে কাজ করে? মানে আমরা কেন একটা জিনিস কিনি আর অন্য একটা কিনি না? ভোক্তা আচরণের এই মূল নীতিগুলো বুঝতে পারলে অর্থনীতির যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুতিটা কিন্তু বেশ সহজ হয়ে যায়। আচ্ছা, আমরা তো রোজই কিছু না কিছু কিনি, তাই না? দোকানে গিয়ে কোনটা নেব কোনটা নেব না, এই যে সিদ্ধান্তগুলো, এগুলো কি এমনি এমনি নিই, নাকি এর পেছনেও কোনো যুক্তি বা বিজ্ঞান কাজ করে? চলুন, এই একদম সাধারণ একটা প্রশ্ন দিয়ে আজকের আলোচনাটা শুরু করা যাক। এই পুরো ব্যাপারটা বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে জানব উপযোগিতা জিনিসটা কি। তারপর দেখব ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতার নিয়মটা। এরপরে আমরা দেখব ভোক্তার পছন্দকে কিভাবে একটা ম্যাপের মতো করে সাজানো যায়, ভারসাম্যের বিন্দু কোনটা, আর সবশেষে এই সব ব্যক্তিগত পছন্দ মিলেমিশে কিভাবে বাজারের চাহিদা তৈরি করে। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম ধাপ দিয়ে, মানে একদম মূল ধারণাটা দিয়ে, উপযোগিতা। অর্থনীতিতে এই যে সন্তুষ্টি বা খুশি, এটাকে আসলে কিভাবে দেখা হয়, চলুন জেনে নিই। মানে একদম সহজ করে বললে উপযোগিতা মানে হলো কোনো জিনিস থেকে পাওয়ার সন্তুষ্টি। ধরুন প্রচণ্ড গরমে এক গ্লাস ঠান্ডা জল যে আরাম দেয়, সেটাই হলো ওই জলের উপযোগিতা। অর্থনীতিতে আমরা এই সন্তুষ্টিকেই বলি উপযোগিতা বা ইউটিলিটি। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। এই উপযোগিতা কিন্তু সবার জন্য সমান নয়। এটা ভীষণই ব্যক্তিগত একটা ব্যাপার। যেমন আইসক্রিম খেয়ে আমি যে আনন্দ পাই, আরেকজন হয়তো ততটা পায় না। এমনকি একই মানুষের কাছেও কিন্তু এর উপযোগিতা সময় আর পরিস্থিতি অনুযায়ী বদলে যায়। আচ্ছা, এই যে সন্তুষ্টি, এটাকে মাপা যায় কিভাবে? অর্থনীতিবিদরা মূলত দুটো পথের কথা বলেন। একটা হলো পরিমাণবাচক বা কার্ডিনাল, যেখানে আমরা ধরে নিই যে সন্তুষ্টিকে সংখ্যা দিয়ে মাপা যায়, যেমন 10 ইউটেলস। আর অন্যটা হলো পর্যায়বাচক বা অর্ডিনাল, যেখানে আমরা সংখ্যা দিয়ে মাপি না, শুধু পছন্দ অনুযায়ী র্যাঙ্ক করি। এটা প্রথম পছন্দ, ওটা দ্বিতীয়, ইত্যাদি। উপযোগিতার এই ধারণাটাই কিন্তু আমাদের মাইক্রো ইকোনমিক্সের একটা খুব গুরুত্বপূর্ণ নিয়মের দিকে নিয়ে যায়। আর সেটা হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতার নিয়ম। চলুন দেখি এর মানেটা কি। আর এটা তো আমাদের সবারই জানা একটা অভিজ্ঞতা, তাই না? যে কোনো কিছুর প্রথম কামড় বা প্রথম চুমুকটাই কিন্তু সেরা লাগে। ঠিক তাই। চলুন এই টেবিলটা দিয়ে ব্যাপারটা বুঝি। এখানে প্রান্তিক উপযোগিতা বা মার্জিনাল ইউটিলিটি মানে হল প্রত্যেকটা নতুন বা অতিরিক্ত স্কুপ থেকে কতটা সন্তুষ্টি পাওয়া যাচ্ছে, আর মোট উপযোগিতা বা টোটাল ইউটিলিটি হল সব মিলিয়ে মোট কতটা সন্তুষ্টি হল। এবার দেখুন, দ্বিতীয় স্কুপ থেকে সন্তুষ্টি কিন্তু প্রথমটার চেয়ে কম, তৃতীয়টা থেকে আরও কম। প্রান্তিক উপযোগিতা কমছে, যদিও মোট উপযোগিতা পঞ্চম স্কুপ পর্যন্ত বেড়েই চলেছে। এই যে ব্যাপারটা আমরা টেবিলে দেখলাম, সেটাই দেখুন এই গ্রাফে আরও পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। প্রথম স্কুপ থেকে পাওয়া সন্তুষ্টি সবচেয়ে বেশি, দ্বিতীয়টা থেকে তার চেয়ে কম, তৃতীয়টা থেকে আরও কম। আমাদের রোজকার জীবনেও তো ঠিক এমনটাই হয়, তাই না? এই জায়গাটা পরীক্ষার জন্য খুব খুব জরুরি। মনে রাখতে হবে, যখন প্রান্তিক উপযোগিতা শূন্য হয়ে যায়, মানে যখন পরের জিনিসটা থেকে আর কোনো বাড়তি সন্তুষ্টি পাওয়া যায় না, ঠিক সেই মুহূর্তেই কিন্তু মোট উপযোগিতা তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। ওই যে টেবিলে ষষ্ঠ স্কুপ আইসক্রিমটা, ওটা খাওয়ার পর আসলে ভালো লাগার বদলে খারাপ লাগতে শুরু করে। মানে প্রান্তিক উপযোগিতা ঋণাত্মক হয়ে যায়, আর তখন মোট উপযোগিতাও কমতে শুরু করে। বেশ, উপযোগিতা তো বোঝা গেল। এখন প্রশ্ন হল, অর্থনীতিবিদরা একজন মানুষের পছন্দকে কিভাবে ছবিতে আঁকেন বা ম্যাপ করেন? এর জন্যই ব্যবহার করা হয় নিরপেক্ষ রেখা বা ইনডিফারেন্স কার্ভ। এই রেখাটা আসলে দুটো জিনিসের বিভিন্ন কম্বিনেশন দেখায়, যেগুলো থেকে একজন ভোক্তা একই পরিমাণ সন্তুষ্টি পায়। ধরুন পিৎজা আর সোডা। এই রেখার ওপরের যে কোনো কম্বিনেশন, হোক সেটা দুটো পিৎজা আর একটা সোডা বা একটা পিৎজা আর তিনটে সোডা, ভোক্তার কাছে সমান পছন্দের, তাই এর নাম নিরপেক্ষ রেখা। এই রেখাগুলোর কিন্তু কয়েকটা নিয়ম আছে, যেগুলো প্রায়ই পরীক্ষায় আসে। যেমন এগুলো সবসময় ওপর থেকে নিচের দিকে নামে, আর যত উপরের দিকে রেখা যাবে, বুঝতে হবে সন্তুষ্টির পরিমাণও তত বেশি। আর হ্যাঁ, দুটো নিরপেক্ষ রেখা কিন্তু কখনো একে অপরকে ক্রস বা ছেদ করতে পারে না। বেশ, আমরা এখন পছন্দের ম্যাপ দেখলাম, নিয়মগুলোও জানলাম, কিন্তু আসল প্রশ্নটা হলো,
একজন মানুষ তার সীমিত বাজেট বা আয় দিয়ে ঠিক কোন জিনিসটা কিনবে, মানে কিভাবে সে সেরা পছন্দটা করবে। এই সঠিক জায়গাটাকেই অর্থনীতিতে বলা হয় ভোক্তার ভারসাম্য বা কনজিউমার ইকুইলিব্রিয়াম। এটা এমন একটা অবস্থা যেখানে একজন ভোক্তা তার টাকা দিয়ে সবচেয়ে বেশি সন্তুষ্টি পাচ্ছে এবং তার খরচের ধরন বদলানোর আর কোনো ইচ্ছে বা কারণ নেই। ফর্মুলাটা দেখতে একটু কঠিন লাগলেও এর পেছনের যুক্তিটা কিন্তু খুব সোজা। এর মানে হল ভারসাম্য তখনই আসবে যখন দুটো জিনিসের উপর খরচ করা প্রতিটা টাকা থেকে পাওয়া সন্তুষ্টি সমান হবে। যদি ১ টাকার কফি থেকে পাওয়া সন্তুষ্টি ১ টাকার চায়ের চেয়ে বেশি হয়, তাহলে একজন যুক্তিবাদী ভোক্তা আরও কফি কিনবে যতক্ষণ না দুটো থেকেই সমান সন্তুষ্টি পাওয়া যায়। সবশেষে চলুন দেখি, এই যে ছোট ছোট ব্যক্তিগত সিদ্ধান্ত, এগুলো সব একসাথে মিলে কিভাবে বাজারের বিশাল চাহিদা তৈরি করে, যা আমরা অর্থনীতির বইয়ে প্রায়ই দেখি। চাহিদা বুঝতে গেলে দুটো জিনিস জানা খুব জরুরি: পরিবর্তক আর পরিপূরক পণ্য। পরিবর্তক পণ্য মানে হলো একটার বদলে আরেকটা ব্যবহার করা যায়, যেমন চা আর কফি। আর পরিপূরক পণ্য মানে হলো যেগুলো একসাথে ব্যবহার করতে হয়, যেমন গাড়ি আর পেট্রোল। এই টেবিলটা দেখলেই সম্পর্কটা পরিষ্কার হয়ে যাবে। ধরুন কফির দাম বেড়ে গেল, তখন কি হবে? মানুষ চায়ের দিকে ঝুঁকবে, মানে চায়ের চাহিদা বাড়বে। আবার ধরুন পেট্রোলের দাম খুব বেড়ে গেল, তখন স্বাভাবিকভাবেই গাড়ির চাহিদাও কমে যাবে। এটাই হলো সম্পর্ক। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? ওই যে আমরা অর্থনীতির বইয়ে দেখি যে দাম বাড়লে চাহিদা কমে, সেই চাহিদা রেখাটা কিন্তু এমনি এমনি তৈরি হয়নি। এর পেছনে রয়েছে লক্ষ লক্ষ ভোক্তার উপযোগিতা সর্বোচ্চ করার চেষ্টা। এটাই হলো এর যৌক্তিক ভিত্তি। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ, কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। যেহেতু আমরা দেখলাম যে উপযোগিতা বা সন্তুষ্টি এতটাই ব্যক্তিগত আর মাপাটাও এত কঠিন, তাহলে এই অর্থনৈতিক মডেলগুলো আসলে বাস্তব জীবনে মানুষের আচরণকে কতটা নির্ভুলভাবে ব্যাখ্যা করতে বা ভবিষ্যদ্বাণী করতে পারে, এটা নিয়ে ভাবা যেতে পারে। ধন্যবাদ।